আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা কথা বলতে চাচ্ছি বাংলাদেশের প্রয়াত কথা সাহিত্যিক, অসম্ভব জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের যে মৃত্যু রহস্য, সেটি আমরা অনেকেই ভুলে গেছি। তার এই মৃত্যু, ক্যান্সারের ট্রিটমেন্ট করতে তিনি আমেরিকায় আসার পরে তার সুস্থ হয়ে যাওয়ার পথে তিনি হঠাৎ করেই মৃত্যুবরণ করেন। এবং এই জন্য কিছুটা আভাস বিভিন্ন পত্রিকায় লেখা হলেও বিস্তারিতভাবে কখনোই ওইভাবে আলোচনায় আসেনি যে হুমায়ুন আহমেদের এই মৃত্যুর পিছনে একটি অবহেলা ছিল, একটি গাফিলতি ছিল তার স্ত্রী মেহের আফরোজ শাওনের। সে বিষয়টি নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। আজকে এই প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলতে আমার সাথে আমন্ত্রণ জানিয়েছি নিউ ইয়র্কের একজন লেখক প্রকাশক জনাব বিশ্বজিৎ সাহা। তিনি নিউ ইয়র্ক মুক্তধারার কর্ণধার। বিশ্বজিৎ দা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ডক্টর কনক স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। যে বইমেলা চলছে বাংলাদেশে, ফেব্রুয়ারি বইমেলা, সে সময় আমরা নন্দিত লেখক হুমায়ুন আহমেদকে স্মরণ না করে তো আমাদের কোনো উপায় নেই। কেন, বাংলা ভাষা সংস্কৃতি পৃথিবীতে যতদিন থাকবে হুমায়ুন আহমেদের নাম ততদিন উচ্চারিত হবে। সেটি অবশ্যই। এবং দাদা, আজকে আমরা আসলে এই প্রসঙ্গটা, হুমায়ুন আহমেদ প্রসঙ্গ তো আসতেই হবে বা প্রতিবারই আসে। আজকে বিষয়টি একটু ডিফারেন্ট, বিকজ আপনি হুমায়ুন আহমেদকে নিয়ে একটি বই লিখেছেন, হুমায়ুন আহমেদের শেষ দিনগুলো। এবং আপনি, আমি যতটুকু জানি, এখানে তার চিকিৎসার সংক্রান্ত বিষয়গুলো আপনি ডিল করেছেন, তাকে হসপিটালে ভর্তি করা, তার টেক কেয়ার করা, অর্থাৎ অনেকটা লোকাল গার্ডিয়ানের মতো যে ভূমিকা, সেটি আপনি পালন করেছেন। তো হুমায়ুন আহমেদের যে মৃত্যু, সে মৃত্যু নিয়ে আমি আপনাকে একটু কিউ পয়েন্ট দেওয়ার জন্য এই প্রসঙ্গগুলো অবতারণা করছি। হুমায়ুন আহমেদের যে মৃত্যু, সে মৃত্যুর পরবর্তীতে আপনার একটি মামলা দায়ের হয় বাংলাদেশে। হুমায়ুন আহমেদ মারা যান 19 জুলাই 2012-তে, এবং মামলাটি দায়ের করা হয় 1 আগস্ট 2012-তে শাওন ও মাঝারের বিরুদ্ধে। হুমায়ুন আহমেদ হত্যা মামলা দায়ের, এবং এটি চট্টগ্রামে আইনজীবী এবং লেখক অ্যাডভোকেট নজরুল ইসলাম মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলাটি দায়ের করেন। এবং ফৌজদারি কার্যবিধি 120 খ, 302, 304, 406, 420 ও 34 ধারায় এই মামলা দায়ের করা হয়। এবং এই মামলা আমলে নিয়ে কোর্ট বলে যে এটি সিআইডি কে তদন্ত করার দায়িত্ব দেয়, এবং সেখানে অভিযোগ আনা হয় যে হুমায়ুন আহমেদের প্রতি যেই আপনার কি বলবো এটাকে, অবহেলাজনিত যে ঘটনাটি, সেই ঘটনাটি এখানে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে। দর্শক, আমি এই লিঙ্কটি আপনাকে দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা বিস্তারিত সেখান থেকে জেনে নিতে পারবেন। এবং মূল অভিযোগটি যেখানে বলা হচ্ছে সেটি হচ্ছে এরকম যে অপারেশনের পর গত 17 জুলাই হুমায়ুন আহমেদ তার আমেরিকার ভাড়া বাসায় চেয়ার থেকে পড়ে গেলে তার সেলাই খুলে প্রচন্ড ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তার স্ত্রী শাওন যে হাসপাতালে অপারেশন হয়েছিল সেই বেলভিউ হসপিটালে না নিয়ে পরদিন অখ্যাত জামাইকা হসপিটালে নিয়ে যান। সেখানে শাওন ও মাঝার কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিলারের কাছে হুমায়ুনের চেয়ার থেকে পড়ে যাওয়ার ঘটনা সম্পূর্ণ চেপে যান। এর আগে হুমায়ুন আহমেদ সুস্থ হয়ে বেলভিউ হাসপাতাল থেকে বাসায় ফিরে আসার পর 12 জুলাই সন্ধ্যায় শাওন ও মাঝার আমেরিকার ভাড়া বাসায় একটি পার্টির আয়োজন করেন। সেখানে অসুস্থ ক্যান্সার আক্রান্ত হুমায়ুনকে মাংস ও পানীয় খেতে দেন শাওন মাঝার। দাদা, এই বিষয়টি আপনি আমার থেকে ভালো অবগত আছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই। হুমায়ুন আহমেদ এখানে আসলেন ক্যান্সারের ট্রিটমেন্টে, কোলন ক্যান্সার, তার অপারেশন হলো, তারপর থেকে অ্যাকচুয়ালি জানতে চাই আপনি কি দেখলেন। আপনার বইতে আপনি বিস্তারিত লিখেছেন। 2012 সালের কথা, এটা অনেক দিন আগের কথা। এবং শুধু এই যে মামলাটির কথা আপনি উল্লেখ করেছেন আপনার ভূমিকাতে, এই মামলাটির কথা আমরা নিউ ইয়র্ক থেকে আরো বেশি জানি, কেননা এই যে কথাগুলো যে বলা হয়েছে, সেই কথাগুলো নিউ ইয়র্কের সাপ্তাহিক ঠিকানা পত্রিকা থেকে শুরু করে বাঙালি পত্রিকা, নিউ ইয়র্কের যতগুলো পত্র পত্রিকা প্রকাশিত হয়েছে, সেগুলোর সবকিছু উঠে এসেছে। এবং তার প্রমাণস্বরূপ আমি যে বইটা লিখেছি, আপনারা দেখেছেন যে হুমায়ুন আহমেদের শেষ দিনগুলো, বাংলা প্রকাশ থেকে যে বইটি প্রকাশিত হয়, এবং এটি 2013 সালের ফেব্রুয়ারি বইমেলা যখন প্রকাশিত হয়, এবং এই বইমেলার যে ভূমিকাটি হুমায়ুন আহমেদের মা লিখেছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। এবং খালাম্মা বইটি লেখার সময় এবং উনি যতদিন বেঁচে ছিলেন
যে আমি ওনার মেয়ে শেফু থেকে শুরু করে অনেকের কাছ থেকে জেনেছি যে খালাম্মার নিজের বিছানার মধ্যে বইটি উনি পাশে রেখে দিতেন, কেননা এই বইটির মধ্যে যেসব তথ্য উপাত্ত ছিল এবং এই বইটিতে যেসব ছবি ব্যবহৃত করা হয়েছে এবং স্যারের বিভিন্ন সময়ের হাসপাতালের ছবি, কেমোথেরাপির ছবি এবং বিভিন্ন হাসপাতালের যে ডকুমেন্টেশন বা ওনার আপনার মৃত্যুর সনদ থেকে শুরু করে এমন কোনো ডকুমেন্ট, এটা আসলে এটা কোনো উপন্যাস বা গল্প ছিল না, এটা ছিল একেবারে প্রতিদিনের দিনলিপি। এবং এই বইটি লেখার কথা আমার ছিল না। আমার সৌভাগ্য, আপনি যেটা বলেছেন যে আসলে হুমায়ুন আহমেদের অফিসিয়াল মানে আপনার ঠিকানা বলেন যে মুক্তধারার সাথে ওনার একটা আজীবন সম্পর্ক ছিল। আপনি জানেন যত বইমেলা হয়েছে হুমায়ুন আহমেদ জীবনে বহুবার এই নিউ ইয়র্ক বইমেলা এসছেন এবং 1994 সাল থেকে আমার সাথে ওনার সম্পর্ক 1987 সাল থেকে, যখন ওনার প্রিয়তম সেই উপন্যাসটা প্রকাশিত হয় বাংলাদেশে। সে সময় ঈদ সংখ্যা থেকে লেখা নেওয়া সংগ্রহের সাথে ওনার সাথে আমার সম্পর্ক। তারপরে আমেরিকায় যখন আমি চলে আসি 1991-এ, তারপরে 1994 সালে হুমায়ুন আহমেদ যখন আমেরিকায় আসেন গুলতেকিন সহ, সেই সময় আমাদের জীবনের বহু সময় একসাথে কাটা। হুমায়ুন আহমেদের আপনার একটা বইয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যশোয়া বৃক্ষের দেশে, নিউ জার্সি সম্মেলনে আসা এবং বিভিন্ন বই আমাকে উৎসর্গ করা। আপনি জানেন বোধহয় যে উদ্ভট সব গল্প যে বইটি, সেটিও উনি বিশ্বজিৎ সাহা প্রবাসে বাংলা বর্ণমালা সাজিয়ে বসে আছেন। এইভাবে হুমায়ুন আহমেদের ভালোবাসা, নৈকট্য সব পেয়েছি। কিন্তু আপনার সঙ্গে ওনার একটা আস্থার সম্পর্ক ছিল, ওনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি আমেরিকার সকল কিছুতে আপনার উপর নির্ভর করতেন, সেটি আমরা ইতিমধ্যেই জানি। শুধু তা না, আমি কথাটা বলছি আপনাকে এই কারণে, উনি যখন চিকিৎসার জন্য আমেরিকায় আসার ব্যাপারটা যখন স্থির করেন, চিন্তা করেন, সে সময় উনি, আপনি জানেন যে উনি আপনার গিয়েছিলেন সিঙ্গাপুরে চিকিৎসা করাবার জন্য। সেখান থেকে ফোন করা এবং আমেরিকাতে কিভাবে চিকিৎসা হবে, এবং আমেরিকাতে উনি যেদিন প্রথম আসেন এয়ারপোর্ট থেকে রিসিভ করার সময় যে ঘটনাটি ঘটে, সেটিও কিন্তু উনি নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদের মধ্যে লিখেছে একটা চ্যাপ্টার, আপনি দেখবেন, এ মনিহার আমার নাহি সাজে। খুবই ইন্টারেস্টিং। কিন্তু আমি এই কথাগুলো মনে করে দেওয়ার চেষ্টা করছি এই কারণে, আসলে হুমায়ুন আহমেদ বেলভিউ হাসপাতাল থেকে শুরু করে সকল জায়গাতেই যে ওনার যে অ্যাড্রেসটা ব্যবহার করেছেন সেটা মুক্তধারার অ্যাড্রেস ব্যবহার করেছেন, এবং মানে এখানকার অভিভাবক হিসাবে বিশ্বজিৎ শাহ নামটাই অফিসিয়ালি উনি ব্যবহার করছেন সর্বত্র যতদিন উনি বেঁচে ছিলেন। আমার যে কথাটি আমার বইতে আমি উল্লেখ করার চেষ্টা করেছি যে বাংলা ভাষার সেরা একজন লেখক ক্যান্সারের চিকিৎসা করাতে নিউ ইয়র্কে এসছেন। প্রথম আপনি জানেন যে মেমোরিয়াল সোহেন হাসপাতালে ওনার 4টি কেমোথেরাপি হয় এবং এরপরে তাকে বেলভিউতে ওনাকে ট্রান্সফার করা হয়। কিভাবে করা হয় এই বিষয়গুলো হয়তো অনেকদিন আগের কথা, আপনাদের অনেকের মনে নেই, কিন্তু আমি একদম পরিষ্কার আপনি মনে করে দিতে চাই, যখন সোহেন ক্যাটারিং হাসপাতালে যখন এক একটি কেমোথেরাপি দিতে অনেক টাকা প্রয়োজন হয়ে পড়ে, তখন কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে লক্ষ লক্ষ ডলার বাংলাদেশের অনেকে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা হুমায়ুন আহমেদকে বাঁচাবার জন্য চেষ্টা করেছিলেন দিতে। চ্যানেল আইয়ের আপনার ফরিদুর রেজা সাগর বলেন, ইত্তেফাক বলেন, বিভিন্ন পত্র পত্রিকা থেকে একটা বড় রকমের টাকা কিন্তু হুমায়ুন আহমেদকে বাঁচাবার জন্য, চিকিৎসা করাবার জন্য, এক একটা কেমোথেরাপিতে যে পরিমাণ হিউজ টাকা লাগে। তারপরে এক সময় আমরা চিকিৎসককে দেখাবার পরে আমরা মানে একটা অভিমত চিকিৎসকরা দেয় যে কেমোথেরাপি নেওয়ার জন্য এত টাকা দিয়ে শুধুমাত্র যে আপনার মেমোরিয়াল হাসপাতালের প্রয়োজন নাই, সেটি সরকারি কোনো হাসপাতালে দেওয়া সম্ভব, একই ট্রিটমেন্ট। তারপরে আপনার মনে আছে নিশ্চয়ই, আমার যতদূর মনে পড়ে যে আপনার মেমোরিয়াল হাসপাতাল থেকে বেলভিউ হাসপাতালে আপনার 5 ডিসেম্বর 2011-তে প্রথম ওনাকে আমি বেলভিউ হাসপাতালের আপনার একজন রোগী হিসাবে ওনার কার্ডটা করিয়ে দিই চিকিৎসা করাবার জন্য। একটা নিয়ম আছে আপনি জানেন সরকারি হাসপাতালগুলোতে। এবং সেটি আপনার যখন ওনাকে যখন ডাক্তার জেইন নামে একজনকে প্রথম দেখানো হয়, তারপরে ওনার কেমোথেরাপিটা যখন শুরু হয়, কেমোথেরাপি শুরু হওয়ার পরে কিন্তু ওনার ক্যান্সার নিরাময়ের দিন দিনে কিন্তু এটি ভালোর দিকে যাচ্ছিল। এবং সেটি যখন অনেকগুলো প্রায় 60টা কেমোথেরাপি যখন হয়ে যাওয়ার পরে আপনাদের নিশ্চয় মনে আছে একটা বিষয় হচ্ছে ওনার একটি সার্জারি করার কথা, এবং সেই সার্জারিটা যখন করা হওয়ার পরে কিন্তু যারা হুমায়ুন আহমেদকে তখন দেখেছেন ভিজিটর হিসাবে বা আপনার যারা রেগুলার যেতেন, বিশেষ করে আপনার মনে আছে নিশ্চয় এখানে
হুমায়ুন আহমেদ যখন বিভিন্ন সময় আসতেন আমেরিকাতে, এখানে গুলতেকিন আহমেদের একটা দুঃসম্পর্কের বোনের জামাই যে জলি আবেদিনকে বই উৎসর্গ করছেন উনি। আপনার বিভিন্ন বই আপনারা দেখেছেন, রুমালি নামে একটি বই উৎসর্গ করেছিলেন। তো এবং ওনার হাজবেন্ড হচ্ছে আবেদিন ভাই। এই আবেদিন ভাই কিন্তু সবসময় হুমায়ুন আহমেদকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন। পরবর্তীতে যখন এই বিভিন্ন ঘটনার পরে জামাইকা বাড়িতে যখন হুমায়ুন আহমেদ উঠে, পরবর্তীতে কিন্তু আবেদিন ভাইদের সাথে একটা সম্পর্ক ব্যবধান তৈরি করে, এবং এই ব্যবধানটি ওনার ওনার বাসা থেকে হয়েছে। এবং সেই বাসাটা ওঠার পরে থেকে যখন ওনার যখন সার্জারি হয়ে যায় খুব সুন্দর করে, আপনাদের মনে আছে যে হুমায়ুন আহমেদ একটা কথা বারবার বলা হতো সেই সময়, যে হুমায়ুন আহমেদ হাসতে হাসতে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে বাসায় আপনার জামাইকার বাসাতে উনি উঠেন। এবং বিশেষ করে যখন হাসপাতাল থেকে যখন বেলভিউ হাসপাতাল থেকে যখন আমরা বেরোই, এই বেরোয়ার সময় হুমায়ুন আহমেদ যখনই কেমোথেরাপি দিতেন বা ডাক্তার কাছে যেতেন, তখন উনি ওখানে একটা ছোট্ট একটা আপনার বেলভিউ হাসপাতালের মাঝে একটা খাবার দাবার ক্যান্ডি স্টোরের মতো সুন্দর একটা স্টোর আছে। যতবারে উনি আসতেন ওখান থেকে, নিশাদ আর নিনিতের জন্য, ওনার যে দুটো সন্তান ছিলেন ছোট, এদের জন্য কিছু না কিছু একটা গিফট উনি নিতেন। এবং মজার ব্যাপার, হুমায়ুন আহমেদের আপনারা জানেন বোধহয়, হুমায়ুন আহমেদের কাছে কিন্তু কখনো কোনোদিনও একটি ফোন দেয়া হয়নি। হুমায়ুন আহমেদের সাথে সরাসরি জাফর ইকবাল বা খালাম্মা যারাই ফোন করেছিলেন বারবার আমার কাছে বিভিন্ন সময়, কিন্তু হুমায়ুন আহমেদের সরাসরি হুমায়ুন আহমেদের সাথে ফোন করার কোনো সুযোগ ছিল না। কেন? হুমায়ুন আহমেদের কাছে কোনোদিনও কোনো ফোন দেয়া হয়নি এখানে আসার পরে। হয়তোবা ওনার সাথে কথা বলতে হলে মেরাজপুর শাওন বা যে সময় আপনার মাজাহার সাহেব ছিলেন অন্য প্রকাশের স্বত্বাধিকারী, যিনি বিভিন্ন সময় আপনার হুমায়ুন আহমেদের সাথে ছিলেন, এবং মূলত হুমায়ুন আহমেদ খেতে খুব ভালোবাসতেন। আপনারা জানেন হুমায়ুন আহমেদের বিভিন্ন রান্না বান্না করতেন ওই সময় উনি আর কি, আপনার মাজার সাহেব। তো এই যে আপনার হুমায়ুন আহমেদের সাথে মানে যোগাযোগের, হুমায়ুন আহমেদের ছোট মেয়ে আপনাদের মনে আছে এসছিলেন দেখা করতে, অনেক সময় ধরে বসেছিলাম, অপেক্ষা করেছেন দেখা করার জন্য। এরকম নানা প্রতিকূলতা, নানা কিছু এসছে। এই যে ধরেন হুমায়ুন আহমেদ কেমো নিলেন, অপারেশন হলো, তিনি সুস্থ হয়ে বাসায় ফিরলেন, তারপরে কি হলো? তারপরে বিষয়টা একটু আমরা জানতে চাচ্ছি। ওনার শেষ দিন এই জায়গাটার মধ্যেই হচ্ছে যে উনি যেদিন ফিরে আসলেন, ফিরে আসার পরে প্রায় বিকাল হয়ে গেছে, আমার যতদূর এখনো মনে পড়ে, খুব মানে আপনার আলো ভরা দিন ছিল না সেদিন, একটু মেঘাচ্ছন্ন ছিল। সে সময় আমার মনে আছে আমাদের গাড়িটা যিনি ড্রাইভ করছেন ওর নাম হচ্ছে শাহিন মিয়া। তো শাহিন আপনার স্যারের মেডিসিন গুলো তখন নেওয়া হয় নাই, মানে আসার সময় তো আপনি তো জানেন যে মেডিসিন আনার জন্য কাকে আনতে হয়, আমেরিকাতে নিয়ম অনুযায়ী সাধারণত স্ত্রীরা আনে মেডিসিন, তাই না, বা তার কেয়ার অফ যে থাকে সে নিয়ে আসে। তো হুমায়ুন আমাদের প্রত্যেকটা চিকিৎসা সংক্রান্ত ঔষধ থেকে শুরু করে যে কোনো রকমের ট্রিটমেন্টের যে কোনো কিছু, সেটা আমাকে ফেস করতে হয়েছে, কারণ আমি ছিলাম ওনার লোকাল গার্জিয়ান। এবং সেদিনও স্যারের সাথে কিন্তু আমি ফেরার সময় আসতে পারিনি। স্যার অস্থির হয়ে পড়ছেন বাসাতে আসার জন্য, নিশাদ দিনিতকে দেখার জন্য তার যে আকুল আগ্রহটা ছিল। এবং ওনাকে আপনার শাহিন, আমার মনে আছে যে এখানে মুক্তধারার সামনে নামায় দেওয়ার পর ওনাকে জামাইকা বাড়িতে দিয়ে আসলো। দিয়ে আসার পরে আমি আবার যে মেডিসিন গুলো, আমার আসতে দেরি হয়েছে বেলভিউ থেকে, আমি সেই মেডিসিন গুলো আবার পাঠিয়ে যখন দিই, তখন স্যার কিন্তু আমাকে একটা কথা বলতে, বিশ্বজিৎ আজকে কিন্তু আমাদের বাসাতে একটা আনন্দ উল্লাসের ব্যবস্থা আছে। তো আমি বললাম স্যার আমি সকাল, আপনি তো জানেন আপনাকে নেয়ার জন্য সকাল 6:30টার সময় আমি বেলভিউতে আসছি, এখন বাজে প্রায় 5টা। আজকে স্যার আমি যেতে পারবো না, কিন্তু স্যার আপনি খুব সাবধানে থাকবেন, কেননা আপনি জানেন বড় কোনো সার্জারি হওয়ার পরে যত বেশি দিন হাসপাতালে থাকা যায় তত বেশি সিকিউরড রোগীটি। এটা আমার ভাষা না, এটা হচ্ছে ডাক্তারদের পরিভাষা। কিন্তু আমেরিকার সমস্যাটা যেটা হচ্ছে, আমেরিকাতে ডাক্তাররা যখন সিদ্ধান্ত নেয় একটা পোস্ট অপারেটিভ রোগীকে তাকে যখন রিলিজ করে, এই রিলিজটা আপনি জানেন এক দিনের জন্য কত $1000 বিল আসে। তো এই কারণে ডাক্তাররা ওনাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আমি কিন্তু ছেড়ে দিতে আমার মনে কিন্তু আশঙ্কাটা ছিল যে ওনাকে কেয়ারিং করার জন্য হাসপাতাল ইজ দি বেস্ট। কেননা ওনাকে ধরেন, ওনাকে যখন কেমোথেরাপি
দিতে আমি পিক আপ করতে যেতাম জামাইকাতে, অনেক অনেক দিন ছিল আমি যখন মানে গাড়িতে বসে না থেকে ড্রাইভার সহ আমি উপরে উঠে যেতাম। উপরে উঠে গিয়ে স্যার তো লুঙ্গি পরতেন, আপনারা জানেন যে মজা, উনি আরাম করে লুঙ্গি পরার একটা এটা ছিল ওনার, যেহেতু কেমোথেরাপির সময় ওনাকে 2-1 দিন হসপিটালে থাকতে হয়, কেননা কেমোথেরাপি দিলে প্রচুর পরিমাণ কষ্ট হয়, তো এই কষ্টের পর ডাক্তাররা ওনাকে ছাড়তেন না, মিনিমাম একটি রাত ওনাকে হাসপাতালে থাকতে হতেন। তো এই কারণে ছোটখাটো যে কাপড় চোপড়, টুথপেস্ট বা এগুলোর জন্য প্রায় সময় কিন্তু আমাকে উপরে গিয়ে সেগুলা কালেক্ট করে নিয়ে আসতাম আমি নিজেও। তো আমি আপনাকে বলছি এই কারণে, এসব এটা তো কাউকে বলার কথা না, এটা হচ্ছে অনুভব করার কথা। একটা মানুষকে যত বেশি আপনি কেয়ারিং করবেন তত বেশি উনি ভালো থাকবে। তো এটি আপনার যখন আরো বিভিন্ন পত্র পত্রিকায় যখন তখন আপনি হয়তো লক্ষ্য করেছেন, নিউ ইয়র্কে একটা প্রথম আলো নামে একটা পত্রিকা, তো বিভিন্ন পত্র পত্রিকা তখন নিউজ হওয়া শুরু হলো যে ওনার মানে ওনার যে সেকেন্ড ওয়াইফ মিসেস যিনি মেহের আফরোজ শাওন, তো মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে যখন অনেকগুলো অভিযোগ বের হয় তখন আমরা আরো বেশি কনসার্ন হয়ে যাই যে ওনাকে টেক কেয়ার করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং যখন উনি আপনার মানে আমার সবচেয়ে বড় কষ্টের জায়গাটা আপনাকে বলি, যখন হুমায়ুন আহমেদ বাসায় ফিরলেন সন্ধ্যার পরে, যেদিন আপনি পার্টিটা হয়েছে আর কি আপনার 19 তারিখে, আমার যদ্দূর মনে পড়ে যে উনি আপনার যখন ডেটটা এক্স্যাক্টলি আমি আমার বইটা আমি একটু উল্লেখ করি এখানে, যদি আপনি কিছু মনে না করেন, কেমন? আমি আপনাকে একটু কথা বলি। নিজের মৃত্যু ও মরণ ব্যাধিকে নিয়ে প্রায় ঠাট্টা তামাশায় মেতে থাকা লেখক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেঁচে থাকার কি আকুল আগ্রহ প্রকাশ করেছেন, যেন বাঁচতে বাঁচতেই চলে গেলেন মৃত্যুর ওপারে। জুন 12, 2012 সফল অস্ত্রোপচার। এরপর জুন 19, 2012 হাসতে হাসতে হাসপাতাল থেকে তার ঘরে ফেরা। আবার জুন 21, 2012 সকালে ইমার্জেন্সি। কি হয়েছিল তার? মাত্র 2টি দিন, মুহূর্তের মধ্যে যেন পাল্টে গেল তার সবকিছু। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের শেষ দিনগুলো তার কেটেছিল দুঃখে, কষ্টে, যন্ত্রণায়, বেদনায়। তারপরও তিনি প্রিয়জনদের জন্য বাঁচতে চেয়েছিলেন। প্রচন্ড ভালোবাসতেন নিষাদ ও নিনিতকে। প্রাণের চেয়েও বেশি প্রিয় ছিল নুহাস। অধীর আগ্রহে খবর নিতেন নোভা, শিলা, বিপাশার। নিউ ইয়র্কের হুমায়ুন আহমেদের চিকিৎসা এবং শেষ দিনগুলোর বিভিন্ন ঘটনা নিয়ে দেশ ও বিদেশে প্রচুর লেখালেখি হয়েছে। এই গ্রন্থে অনুমান নির্ভর কোনো গল্প বলার চেষ্টা করা হয়নি। মেমোরিয়াল স্নোয়েন ক্যাটারিং হাসপাতাল, বেলভিউ হাসপাতাল ও জ্যামাইকা হাসপাতালের প্রতিদিনের প্রতি মুহূর্তের মেডিকেল রিপোর্ট এবং তথ্য উপাত্ত, দলিলপত্র, দুর্লভ ছবি, নিউ ইয়র্কে অনুষ্ঠিত হুমায়ুন আহমেদের চিত্র প্রদর্শনীর জন্য আঁকা 21টি ছবি ও লেখকের দেখা কিছু ঘটনা নিয়েই এই গ্রন্থ। এটা আসলে গ্রন্থ সম্পর্কে বলাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে বলছিলেন যে শেষ দিনগুলো খুব খারাপ কেটেছে, কষ্টে কেটেছে, বা তিনি একটি দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে গেছেন, জীবনের শেষ অধ্যায়টি, এটি কি মেহের আফরোজ শাওনের জন্য? বা আপনি যে বলছিলেন এখানকার পত্রিকায় তার সম্পর্কে, শাওন সম্পর্কে অনেক তথ্য আসার পরে আপনারা আরো কনসার্ন হয়ে যান? আমার কনসার্নটা এটা আমার কোনো ভেবে না, কেন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তো আমার সম্পৃক্ততা ছিল। কারো পত্র পত্রিকা দেখা থেকেও আমি নিজের চোখে কি দেখছি। আমার কাছে সবচেয়ে বড় যে জিনিসটি, উনি যখন, আমি যে কথাটা লেখার চেষ্টা করেছি তখনও এখনো আপনাকে এতদিন পরও মনে আমার জল করছে, যে উনি যেই পার্টিটার কথা বলা হয় এবং যেই কথাটি আমাকে আমার ধারণার সন্ধ্যা 8টা বা 8:15টার দিকে আমাকে মেহের আফরোজ শাওন, যেদিন উনি চেয়ার থেকে পড়ে যায়, আমাকে ফোন করেছিলেন। আমাকে ফোন করে উনি ওনার বেলভিউ হসপিটালের ডাক্তারের ফোন নাম্বার চেয়েছিলেন। উনি এতদিন ওনার চিকিৎসা হলো, এতদিন মেহের আফরোজ শাওন হুমায়ুন আহমেদের সাথে ডাক্তারের কাছে গিয়েছেন, বেশিরভাগ সময় তো উনি থাকতেন সাথে। আমার খুব বিস্মিত হয়েছে ওনার কাছে ডাক্তারের নাম্বার নাই কেন। আমি খুব অবাক এবং বিস্মিত হয়েছি। এবং সবচেয়ে বড় খারাপ লেগেছে আমাকে, উনি যে ওই দিন চেয়ার থেকে পড়ে গেছেন সন্ধ্যার সময়, ওই ঘটনা যখন আমার কাছে ফোন নাম্বার চেয়েছেন, পরের দিন আমি এটা নিশ্চিত হই। আমি বলছি নিশ্চিত হওয়ার ঘটনা, উনি হসপিটাল থেকে বাসায় ফিরলেন, তার পরদিন চেয়ার থেকে পড়ে গেলেন।
সেদিন রাতেই ওনাদের পার্টি হয়, হুম। সেদিনেই উনি চেয়ার থেকে পড়েন। পরের দিন সকালবেলা, আমি বলছি আপনাকে জিনিসটা আপনি বুঝে নিন, খুব খুব গুরুত্বপূর্ণ এই সেগমেন্টটা ওনার জীবনের। উনি হাসপাতাল থেকে আসলেন, বেলভিউ থেকে, উনি বাড়িতে গেলেন, ওনাকে আমাদের ড্রাইভার গাড়িতে করে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পর সন্ধ্যার সময় ওনার যেই অনুষ্ঠান ছিল আপ্যায়ন বা যে মানে আপনার একটা, যখন আপনি তো জানেন হুমায়ুন আহমেদ কিন্তু সবচেয়ে বেশি আনন্দপ্রবণ লোক ছিলেন সব সময়। যেমন যেমন ওনার খুব আনন্দের ক্যারেক্টার ছিল হাসান রাজা, আপনি তো জানেন। হাসান রাজা বজরা করে পৃথিবীর বিভিন্ন জায়গায় গান করে বেড়াতেন। হুমায়ুন আহমেদের চিন্তনের জায়গাটার মধ্যে কিন্তু এরকম সৌন্দর্যতা, নান্দনিকতা, বিভিন্ন রকমের বিভিন্ন বিষয় ছিল। হ্যাঁ, আমি সে কথা পরে যাচ্ছি, আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলাপ করছি। যে হুমায়ুন আহমেদ ফিরে আসলেন, ফিরে আসার পরে সেদিন সন্ধ্যায় যে পার্টিটা ছিল, সেই পার্টিটাতেই হুমায়ুন আহমেদের সন্ধ্যার দিকে আমার কাছে একটা কল আসে। মেহরা আফরোজ শাওন আমাকে, আমি তখন মুক্তধারাতে ছিলাম কাজে, আমাকে ফোন করে বললেন যে হুমায়ুন আহমেদের ডাক্তারের ফোন নাম্বার চেয়েছেন। আমি ওনাকে সরবরাহ করেছি, বলে দিয়েছি, সমস্ত কিছু তথ্য দিয়েছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই দিন যে উনি পড়ে গেছেন, কেন ফোন নাম্বার দরকার, এই কথাটা কিন্তু তিনি আমাকে বলেননি। পরের দিন, মানে এর পরের দিন যখন হুমায়ুন আহমেদকে আপনার জামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তখন আমাকে অন্নপ্রকাশের স্বত্বাধিকারী আপনার মাজারুল ইসলাম আমাকে ফোন করে বলে যে বিশ্বজিৎ দা তাড়াতাড়ি আপনার এই জামাইকা হাসপাতালে আসেন। আমি বললাম কেন, কি হচ্ছে? যে স্যার অসুস্থ, স্যারকে আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছি। আপনি দেখেন কত ঘন্টা ঘটনাটা ঘটেছে। দেখেন, তখনও কিন্তু আমরা জানি না স্যার যে আগের দিন পড়ে গেছেন। কথাটা আপনি শুনেন, খুব গুরুত্বপূর্ণ। যখন হাসপাতালে আনার পরে আপনি জানেন, যখন আপনার এটাকে কি বলে, এই ইমার্জেন্সিতে আনার পরে অনেকক্ষণ সময় ফেলে রাখা হয়। ওনাকে যথারীতি ফেলে রাখা হয়েছে। আমি এর মধ্যে কিন্তু ট্রেনে করে চলে গেছি জামাইকা হাসপাতালে। আমি গাড়ি নিয়ে যেতে পারিনি, গাড়ি রাখলে ড্রাইভার আসবে, সময় লাগবে। আমি চলে গেছি, কেন ওই ট্রেন থেকে উপরে উঠলে জামাইকা হাসপাতাল আপনি জানেন। তা আমি জানি এই বিষয়টা, আমি তাড়াহুড়ো করে চলে গেছি। আমি গিয়ে দেখলাম যে ওনাকে প্রাথমিক যে চিকিৎসাগুলো নেওয়া হচ্ছিল, দেখছেন ডাক্তাররা এসে, বা পালস মাপতেছেন, এগুলো হচ্ছে। ওনার কিন্তু ব্লিডিং হচ্ছে। এবং ডাক্তারদের রিপোর্টটা যদি আপনি দেখেন, সেই রিপোর্টটার আমার বইয়ের মধ্যে আমি পরিষ্কার, ডাক্তাররা কি বলেছে, কোন ডাক্তার কি বলেছে, ডাক্তারের রিপোর্টটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। জি জি জি। আপনি স্পষ্ট হয়তো, যদি ওই ডাক্তারের রিপোর্ট না থাকতো, তাহলে কিন্তু কোনোদিনও হুমায়ুন আহমেদ পড়ে যাওয়ার ব্যাপারটা আপনি মুখে মুখে শুনতেন, কোনো ডকুমেন্টেশন থাকতো না। আমি বলছি আপনাকে এই কারণে, এই যে সারাটা রাত ওনাকে কেন হসপিটালে নেওয়া হয় নাই, ওনাকে কেন এত ঘন্টা পর্যন্ত, ওনার একটা পোস্ট অপারেটিভ রোগী চেয়ার থেকে পড়ে যাওয়ার পরে ব্লিডিং হয়েছে, এবং চেয়ার থেকে পড়া নিয়ে যে দুর্বোধ্য কথা বলেছিলেন তখন মেহরা আফরোজ শাওন, আপনার মনে আছে কিনা জানি না, উনি বলেছেন চেয়ারটা নাকি ডেবে গেছে। এটা কি মাটির ঘর, চেয়ার ডেবে গেছে? এটা আমেরিকার একটি দোতলা বাড়ি, এখানে কাঠের বাড়ি আপনি জানেন, বা সিমেন্টের বাড়ি, এটা ডেবে যাওয়ার কোনো বিষয় নাই। আমার কাছে কষ্ট লাগছে, যেটা সারা জীবনে কষ্টটি থাকবে। উনি যে ট্রিটমেন্টটা করতে এসছেন, ওনার যে ক্যান্সারের যে ট্রিটমেন্ট, সে ট্রিটমেন্টটা কিন্তু ওনার একটা সাকসেসফুলি একটা সার্জারি ওনার হয়ে গেছে। উনি কিন্তু ক্যান্সারে মারা যাননি, আপনারা জানেন, প্রত্যেকে জানে এই বিষয়টা, এবং হয়তোবা কথাটা কেউ বলতে পারেনি। আমি আপনাকে এখনো বলতেছি, বাংলাভাষী মানুষের জন্য একটা বড় দুর্ভাগ্য, অনাদরে, অবহেলায়, এবং একটি পোস্ট অপারেটিভ রোগীকে বাসায় আনার পরে কিভাবে রাখতে হয়, এটি আমার বিশ্বাস ওনার স্ত্রী এটুকু বোঝার মতো তার অন্যতম। উনি অনেক মেধাবী মানুষ। আর নরমালি এখানে ডক্টররা যখন রিলিজ করছে, তাকে নিশ্চয়ই সব বলে দেয় যে কিভাবে রাখতে হবে, কি করতে হবে, কোন জায়গায় কেয়ারফুল থাকতে হবে, ডাক্তাররা তো। আর একটা কথা আমি বলি, ওনার তো এটা জানার কথা, কারণ ওনার জানার কথা এই কারণে, হুমায়ুন আহমেদ তো নতুন অসুস্থ হয়নি। হুমায়ুন আহমেদ বিভিন্ন রোগ বিরোগ, ওনার হার্টের সার্জারি, এর আগে বিভিন্ন কিছু হয়েছে। যখন ঘরের মধ্যে কেউ, আমার বাবা মা বা আমার স্ত্রী যদি কোনো অসুস্থ হয়,
তার ব্যাপারটা তো তার পরিবারের লোকরাই সবচেয়ে বেশি জানে বাইরের লোক থেকে, তাই না কথাটা? আমি যে কথাটা বলার চেষ্টা করছি, ব্লিডিং উনি পড়ে যাওয়ার পরে যদি ওনার সেলাই খুলে গেছে সেটি প্রমাণিত, আপনি জ্যামাইকা হসপিটালের রিপোর্ট, এটি একদম প্রমাণিত, ওনার সেলাই খুলে ব্লিডিং হয়েছে, এটি এড়াবার বা এটি মিথ্যা কথা বলার সেই সুযোগ নাই, এটি মীমাংসিত। যদি এই রিপোর্ট না বেরোতো, যদি এই তথ্য যদি ডাক্তাররা না বলতো, তাহলে কিন্তু আপনি কখনো এই জিনিসটা পরিষ্কার হতেন না। আমি যদি হুমায়ুন পড়ে যেতে পারেন, ওনাকে তো কেউ জোর করে ফেলে দেয় নাই, কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা দুর্ভাগ্যজনক ভাবে হোক, যে কোনো এটা যে ইচ্ছাকৃতভাবে ওনাকে ফেলে দিছে তা তো না। এটা ওখানে যারা উপস্থিত ছিল তারা সকলে জানে ওই দিনের ঘটনায়। বিষয়টা কি কিভাবে পড়লেন, বা এটা কি আপনি পরবর্তীতে খোঁজ খবর করেন? আমি আপনাকে বলি কথাটা, এই কথাটি তো কখনোই, যখনই সাংবাদিকরা যখন এই কথাটা যখন বেরিয়ে যায়, যখন ওনাকে বলা হয়, তারপরে উনি বলেছেন যে চেয়ার দেবে যাওয়া হয়, কিন্তু ওই দিন যারা উপস্থিত ছিলেন সেই পার্টিতে, সেই পার্টির লোকেরা যদি তাদেরকে যদি আপনার যারা করা হয়, কেমন তাদেরকে যদি আজকে হুমায়ুন আহমেদের মৃত্যুর মামলা যদি পুনরুজ্জীবিত হয়ে যদি তাদেরকে যদি ডাকা হয়, সেই পার্টিতে কারা ছিলেন অনেকেই জানেন, এটি তো লুকিয়ে রাখার কোনো বিষয় না। কেমন তাদেরকে জানলে ওনার চেয়ারে পড়া, ওনার যে অকাল মৃত্যু, এবং ওনার এই যে কেন ওনাকে এতক্ষণ পর্যন্ত, এটা কি ব্লিডিং হচ্ছে, এটা কি ভয়ে অ্যাম্বুলেন্স কল করা হয় নাই, নাকি আপনার কেন তাকে তখন হাসপাতালে, এই সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে আনার জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করে, কেন একটা গাড়িতে করে যদি আপনি বেলভিউতে তাৎক্ষণিকভাবে নিয়ে যেতেন, 911 কল করলে বাসার সাথে যে হসপিটাল হয় সেই অ্যাম্বুলেন্সটা আপনাকে সেই হসপিটালে নিয়ে যাবে, কিন্তু ওনার চিকিৎসা হচ্ছে ম্যানহাটনের বেলভিউ হসপিটালে, ওনার চিকিৎসা কিন্তু জ্যামাইকা হসপিটালে হয় নাই। সারাটা দিন নষ্ট হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, কিন্তু বিনা চিকিৎসায় উনি 2 দিন হয়ে গেল। আগের দিন ঘটনাটা ঘটেছে, সেদিন ছিল বাসায়, পরের দিন ছিল বেলভিউতে, এই জ্যামাইকা হসপিটাল। ওনার ট্রিটমেন্ট হয় নাই, ওনার ট্রিটমেন্ট শুরু হয় সন্ধ্যা থেকে, সকালবেলা কিন্তু ওনাকে আনা হয়েছে জ্যামাইকা হসপিটালে। আপনি বোঝার চেষ্টা করেন, তারপরে ওনাকে নেওয়া হয়েছে জ্যামাইকা হসপিটাল থেকে নেওয়া হয়েছে বেলভিউতে। দুটো দিন এই জিনিসটা ঘটনার সাথে সাথে ধরেন উবার ডেকেও নিয়ে যাওয়া যাইতো হসপিটাল। হ্যাঁ, আমি আপনাকে বলি, যখন ঘটনাটা অ্যাক্সিডেন্টলি উনি পড়ে গেছেন, এবং এটি ধরেন ওনারা যদি কাউকে জানাতে নাও চাইতেন, কোনো দোষের কিছু ছিল না। দোষের হয়েছে যে ওনাকে ট্রিটমেন্টের জন্য কেন নেওয়া হয়নি, এই প্রশ্নটা আমি করেছি। অর্থাৎ হুমায়ুন আহমেদের এই পরিণতির জন্য বা মৃত্যুর পেছনে একটি অবহেলা, গাফিলতি, উদাসীনতার বিষয়টি স্পষ্ট। এটা তো নিঃসন্দেহ, এটা তো বলার অবকাশ রাখে না, এটা কাউকে অভিযুক্ত করার জন্য না। মূল কথা হচ্ছে এই কাজটি করা হয়নি, এবং দুর্ভাগ্য বাংলা সংস্কৃতির, বাংলা ভাষার জন্য একটা বড় ধরনের নির্মম একটি আপনার অবহেলা ছিল। তো ধরেন ওইখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, বা মাঝারের সঙ্গে আপনার বা শাওনের সঙ্গে পরবর্তীতে কথা হয়েছে কিনা, বা কিভাবে পড়লেন, বা কোন পরিস্থিতিতে পড়লেন, কি হচ্ছিল সেখানে, একটু কি বলতে পারেন আমাদেরকে? এটা আমি আপনাকে বলি, যেহেতু আমি ছিলাম না ওখানে, আমি ইনভাইটেড সেই থাকেন। আমি আপনাকে বলেছি আগেই যে আমার পক্ষে সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি ভাষ্য পেয়েছেন, কি বক্তব্য? ভাষ্য তো আপনার এখানে পত্রপত্রিকার যেসব কথা এসছে আপনারা দেখেছেন, যে সেখানে আপনার এটা সেলিব্রেশন করা হচ্ছে যে একটা সাকসেসফুল সার্জারি পরে হুমায়ুন আহমেদ, আপনি তো জানেন হুমায়ুন আহমেদ খুব আমোদ উচ্ছ্বাস পছন্দ করা একজন মানুষ। আমি আপনাকে একটু আগে একটা প্রসঙ্গক্রমে বসছি। আই হ্যাভ এ লট অফ আপনার এক্সপিরিয়েন্স আমার জীবনের, ওনার সাথে অনেক আনন্দের ঘটনা। দেখেন 1999 সালে আমি আমেরিকা থেকে প্রথম বাংলাদেশে যাই, 91 থেকে আমি আমেরিকায় আসছি। 8 বছর পর আমি নুহাশপল্লীতে যখন যাই, যার পর উনি 8 বার তপধ্বনি করিয়েছেন। আমি একটা সাধারণ মানুষ, আমার মতো একটা একটা দুর্বলসম মানুষকে উনি কিরকম সম্মান দিয়েছেন, কিরকম ভালোবাসা দিয়েছেন আপনি ভাবেন তো। এই মানুষটি একটা সার্জারি করে, সাকসেসফুল সার্জারি করে আনন্দে বাসায় ফিরতেছে, তার মুখ চোখ আনন্দে আপনি ভাবতে পারবেন না। ওষুধটা নেয়ার মতো 15 মিনিট সময় উনি দেন নাই। উনি বাসায় পৌঁছে যাবেন, নিনিতকে
হ্যাঁ, নিশাদ ওদেরকে কুলে নেবেন, আদর করবেন, ওদের হাতে দিবেন। এটা আমি বলি, এই যে যাত্রাটা, এই যে ওনার যেই ধরেন আপনার 9 মাসের যে যাত্রা আমেরিকা ছিল, আপনি দেখছেন ভেরি কালারফুল এবং এবং এত বর্ণিল। এটা এখন আমি সাধারণ মানুষ, আমার বলার ঊর্ধ্বে। ওনার নিউ ইয়র্কে নীলাকাশে ঝকঝকে রোদের মধ্যে উনি যেসব কলাম লিখেছেন নিউ ইয়র্ক নিয়ে, নিউ ইয়র্কের মানুষের চরিত্র নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে, এটা কিন্তু মানে এটা একটা বড় ধরনের, যেমন উনি যখন পড়ার সময় বই লিখেছিলেন, আপনার মনে আছে সে সময়কার 2টো বই, মাঝখানে যশোয়া বৃক্ষের দেশে, তারপরে নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ, সাহিত্য বলেন সবকিছুতে। কিন্তু মূল যে কথাটা আপনি ভাবছেন, হুমায়ুন আহমেদ ক্যান্সারে মারা যাননি। ওনার জীবনের যে 2টি দিনের কথা আমি আপনাকে বলেছি, সে 2টি দিন আমি বারবার আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি। 19শে জুন সার্জারি করে উনি ফিরে আসছেন, আবার 21শে জুন একদিন পর দেখেন ওনার জীবনের। এরপর তো জানেন তো আপনি, যখন উনি গেলেন দীর্ঘদিন মৃত্যুর আগে উনি কোমায় ছিলেন। জি। এবং কোমার সময়কার নাটক তো আপনি জানেন। যেদিন উনি মারা যান, আমি আপনাকে বলছি, সেদিন সকালবেলা বিবিসির ইন্টারভিউটা, ভয়েস অফ ইন্টারভিউটা আপনি দেখবেন। তখন ভয়েস অফ ইন্টারভিউতে বলছেন, মেহেরাপুর শাওনের সাক্ষাৎকার আছে ওই দিন, সেখানে পরিষ্কার উনি বলছেন হুমায়ুন আহমেদ ভালোর পথে, এবং উনি যে কোনো সময় ছাড়া পেলে ওনাকে আমরা বাসায় নিয়ে আসব। কি দুর্ভাগ্য দেখেন, সকালবেলা সাক্ষাৎকারটা হলো, দুপুরের আগে কিন্তু উনি আর নাই। মানে কি, উনি তো কোমায় ছিলেন। ওনার ছোট ভাই জাফর ইকবাল, তার ওয়াইফ তখন নিউ ইয়র্কে ছিলেন, এবং উনি তো কারোর সাথে কথা বলতে পারেননি। এবং উনি কবে থেকে কথা বলতে পারেননি, কোন দিন থেকে ওনার কথা বলা বন্ধ হয়ে গেছে, চোখে দেখা বন্ধ হয়ে গেছে, মানে মানুষকে চেনা বন্ধ হয়ে গেছে। এই মানুষটি শুধু জীবমৃত অবস্থায় বেঁচে ছিল, এবং তাকে মানে মানে আপনার অক্সিজেনটা সরিয়ে ফেললে উনি চলে যাবেন। সে সময় ওনাকে নিয়ে যে পরিমাণ বাণিজ্য তৈরি হয়েছে, ওনাকে নিয়ে আপনার মানে একটা মানে মনে যেন একটা স্ক্রিপ্ট লিখতেছে কেউ। হ্যাঁ, কেউ একটা স্ক্রিপ্ট লিখেছে, এবং স্ক্রিপ্ট অনুযায়ী ওনাকে মানে মানে হুমায়ুন আহমেদ, জীবিত হুমায়ুন আহমেদ যেমন কোটি কোটি টাকা ছিল, ওই সময়টাকেও মানে ওনাকে একটা মানে ওনাকে দিয়ে একটা মৃত্যু পথযাত্রী মানুষকে নিয়ে মার্কেটিং করার বা যেই উপজীব্য করে তোলার যে প্রবণতা, এটি খুব পেইনফুল ছিল। এটি নিউ ইয়র্কের মানুষ, নিউ ইয়র্কের সংবাদ মাধ্যমের মানুষ কখনো ভুলবে না এটি। আমি দর্শকদেরকে একটা বিষয় একটু জানাতে চাই। দর্শক, যে মামলাটি করা হয়েছিল চট্টগ্রামের আইনজীবীরা, সেই মামলাটি ঠিক 8 দিন পরে, অর্থাৎ 1 আগস্ট মামলা দায়ের করা হয়েছিল, যেটি কোর্ট আমলে নিয়ে যেটি তদন্ত করতে দিয়েছিল সিআইডি কে। সেই মামলাটি 8 আগস্ট 2012 সালে এটি প্রত্যাহার করে নেয় মামলার বাদী প্রখ্যাত প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহেরাপুর শাওন ও প্রকাশক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন বাদী অ্যাডভোকেট নজরুল ইসলাম। বুধবার দুপুরে ফৌজদারি কার্যবিধি 248 ধারা অনুযায়ী চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এবিএম নিজামুল হকের আদালতে এই মামলা প্রত্যাহারের আবেদন করেন তিনি, এবং সেখানে বলা হয় যে তার পরিবার থেকে বলা হয়েছে প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। তো বাস্তবতা হচ্ছে যে আপনারা জানেন যে বিশ্বজিৎ, আপনি জানেন যে মেহের আফরোজ শাওনের মা হচ্ছেন আওয়ামী লীগের 2বারের এমপি। তিনি ছিলেন হচ্ছে তহুরা আলী। তিনি 2009 থেকে 14 পর্যন্ত তিনি সংরক্ষিত আসনে এমপি ছিলেন। আবার 1996 থেকে 2001 পর্যন্ত তিনি আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি ছিলেন, এবং তার নামে অসংখ্য অভিযোগ আছে, নানা বিষয়ে নিয়ন্ত্রণ করার অভিযোগ আছে। এবং আমাদের ধারণা এই মামলাটি যে হয়েছিল, সে মামলাটিও আসলে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারা যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে আওয়ামী লীগ সে সময়, তাদেরই একটি চাপের মধ্যে এটি ঘটেছে। তো হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে তার আমি এই বিষয়ে আপনাকে একটা তথ্য বলি। জি। অত্যন্ত কষ্টের এবং মানে ব্যথিত ঘটনা। হুমায়ুন আহমেদ মারা গেলেন। হুমায়ুন আহমেদের মরদেহ নিয়ে আমরা আসলাম জামাইকাতে। যাওয়ার পরে আপনি জানেন, এর পরের দিন ওনাকে যখন
গোসল টোসল করানো হয় নিয়ম অনুযায়ী, ইসলাম ধর্মের অনুযায়ী। তারপরে ওনাকে আমরা নিয়ে গেলাম হচ্ছে জামাইকা মুসলিম সেন্টার। আপনি জানেন মানুষের ঢল সেদিন, আমার এখনো মনে আছে যে মনে হয় যেন বলে না মানুষ যে একটা আপনার এই যে আপনার বেহেশত থেকে বা স্বর্গ থেকে বৃষ্টি হয়, সেরকম একটা বৃষ্টি হচ্ছিল। এবং সেটা আমার 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 যদ্দূর মনে পড়ে যে জামাইকাতে যে আপনার জামাইকার যে মসজিদে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ, অনেক লোক, এত লোক আমি কোনো জানাজাতে আমার জীবনে আমি আমেরিকাতে দেখিনি। তারপরে যখন ওনাকে তারপরে ওনার নিয়ে যাওয়ার ব্যাপারটা তো আপনি জানেন, ওনাকে যাতে করে আপনার জাফর ইকবালরা আগের দিন চলে গেলেন, যেহেতু হুমায়ুন আহমেদকে নিয়ে যেতে হলে বিজনেস ক্লাস ছাড়া যাবেন না, মেহরাপুর শাওন, এরকম এখানে অজস্র নিউজ এগুলো নিয়ে হয়েছে। আমি সে কথায় যাচ্ছি না, আমি জাস্ট প্রসঙ্গক্রমে কথাটা বলতেছি। আমাকে উনি এই হুমায়ুন আহমেদ মারা গেছেন, ওনার মরদেহ যাবে, আমরা এয়ারপোর্টে যাব ওদেরকে তুলে দেওয়ার জন্য। সে সময় আমাকে তহুরা আলী ম্যাডাম ফোন করে বললেন যে হুমায়ুন আহমেদের যে ছবিগুলো এঁকেছিলেন সেই ছবিগুলো ওনাকে আপনার নিয়ে যাওয়ার জন্য, এয়ারপোর্টে যাওয়ার সময় ওনার কাছে দিয়ে দেওয়ার জন্য। তো আমি বললাম যে ম্যাডাম উনি তো মাত্র ওনার জীবনের এরকম একটা ঘটনা, উনি যাচ্ছেন, আপনি ছবি নিয়ে চিন্তা করবেন না, ছবিগুলো তো হুমায়ুন আহমেদের প্রপার্টি। হুমায়ুন আহমেদ বলছে তখন শাওন তো কথা বলতে পারছে না, শাওন বলেছে ছবিগুলো জন্য আমাকে ফোন করে। আমি তো আমার সাথে ওনার কিছুক্ষণ আগেও দেখা হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি যথাযথভাবে সেটি পৌঁছে দেব। তো আমার এই ছবি নিয়ে আপনারা জানেন কত রকম ঘটনা ঘটেছে। এই 21টি ছবিকে হুমায়ুন আহমেদের কাছে, হুমায়ুন আহমেদের প্রপার্টির মালিককে বলেন তো, শুধু কি মেহেরাপুর শাওন না, ওনার 3টি আগের ঘরের সন্তান রয়েছে। তাহলে আমার একজন দায়িত্ববান মানুষ হলে এগুলো উনি নিউ ইয়র্ক বইমেলার জন্য ছবিগুলো এঁকেছিল, নিউ ইয়র্কে বসে নিউ ইয়র্ক বইমেলা ইচ্ছাগুলো রেখে দিতে পারতো বা মুক্তধারা রেখে দিতে পারতো, যদি ছবিগুলোর বিভিন্ন কাজে আমরা রং থেকে শুরু করে সমস্ত কিছু করেছি। আমরা সেই কাজটি করিনি, আমরা মেহেরাপুর শাওনের মার কাছে ছবিগুলো দিইনি। কেন দিইনি এটা নিয়ে আমার জীবন বরবাদ করে দেওয়ার উপক্রম। আপনি জানেন আমার বিরুদ্ধে 2টো মামলা করেছে, একটা না, একটা ফৌজদারি আদালতে, একটা হচ্ছে ক্রিমিনাল কোর্টে। দেখেন ছবিগুলো আমি কি করলাম, আপনি জানেন সে সময় অনেক ঝামেলা ছিল বিভিন্ন রকমের। আমি এই ছবিগুলো হুমায়ুন আহমেদের মার কাছে, প্রতিটা ছবি একটা একটা করে, ওনার 2 ছেলে, আপনি জানেন আরো 2 ছেলে, হ্যাঁ, একজন হচ্ছে আপনার ছোট ছেলে এবং জাফর ইকবাল, ওনার মেয়ে আপনার শেফুদি, সকলকে আমি উপস্থিত রেখে মেজর এহসানকে নিয়ে গেছিলাম। আমি একটা একটা করে খালাম্মার হাতে দিছি, আর প্রত্যেকটা ছবির আমি ফটো তুলে রেখেছি, খালাম্মা যে রিসিভ করতেছেন, এবং পরে দিয়ে খালাম্মার সাইন নিয়ে 2 ছেলে 1 মেয়ের কাউন্টার সাইন নিয়ে আমি রিসিভ করে নিয়ে আসছি। এখন ভাই, আমি এক পক্ষের কে ছবি দেওয়াটা সঠিক হচ্ছে না অভিভাবকের কাছে দেওয়াটা সঠিক হচ্ছে, এটা মানুষের বিবেচ্য বিষয়। এটা ওই মামলা তো টিকে নাই, ওই মামলা তো খারিজ হয়ে গেছে, সেটা আমি জানি। না, আপনি আমার বিরুদ্ধে যে 2টো মামলা করেছে সেখানে একটা মামলা খারিজ হয়ে, মামলা যেটি হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের মামলাটি, আপনার মনে আছে 2013-তে যখন আমার বইটি বাংলা প্রকাশ বের করে 15 দিনের মধ্যে 6000 বই বিক্রি হয়ে গেছে। এবং এই বই বিক্রি হওয়ার পরে বইটাকে বন্ধ করার জন্য যে ন্যাক্কারজনক ভাবে বাংলা একাডেমি সে সময় আমার মানে বাংলা প্রকাশের স্টল থেকে তুলে নিয়ে আমাকে সমন জানানো থেকে শুরু করে, সে সময় যিনি মেলার পরিচালক ছিলেন, কোনো বই যেন না রাখতে পারি এবং আমি যেন বইমেলা না যেতে পারি, এবং আপনার শাহবাগের যেই তখনকার যিনি আপনার এসপি ছিলেন শাহবাগ থানার, আমার বিরুদ্ধে সেখানে কোনো যদি বিদেশি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেটা কি করে, সেটা আপনি রাষ্ট্রদূত অথবা কনসাল জেনারেলের মাধ্যমে তার সম্পর্কে তথ্য উপাত্ত নেবেন, এই লোকটা কি খারাপ লোক না ভালো লোক, বা তার সেটা কি। আপনি আমার সের কোনো চেষ্টা করলেন না, আমি থাকি বিদেশে, আপনি আমার বিরুদ্ধে আপনার একপেশী ভাবে আপনার ক্ষমতা দিয়ে আমার বিরুদ্ধে আপনি রিপোর্ট করিয়ে আমি যাতে বাংলাদেশে এয়ারপোর্টে নামলে আমাকে অ্যারেস্ট করতে পারেন সে ব্যবস্থা আপনি করেছেন। এটি তো ঠিক না।
এই কাজটি সম্পূর্ণভাবে ক্ষমতার বড়াই দিয়ে করা হয়েছে। আপনি কি এই যে পরিবর্তিত পরিস্থিতিতে এখন কি দেশে গেছেন কিনা, বা ধরেন এই মামলা প্রত্যাহারের ব্যাপারে সরকারের সঙ্গে কোনো কথা বলেছেন? আমি এই মামলা প্রত্যাহারের ব্যাপারে সরকারের সাথে কখনো চেষ্টা করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এখনই এটা সবচেয়ে ভালো সময়, যেটি যারা অবহেলিত, যারা আপনার বিভিন্নভাবে মানে আপনার ক্ষমতা লিপসুদের হাতে নির্যাতিত হয়েছে, আমি অফিসিয়ালি আমার অ্যাটর্নিকে আমি বলেছি এটি একটা পিটিশন দিয়ে যেন এটা থেকে, এবং এই বইটি যাতে করে এবার বইমেলায় মানুষের কাছে পৌঁছাতে পারে, মানুষ যেন জানে হুমায়ুন আহমেদের এই যে গলা চাপা দিয়ে রাখা হয়েছে, একটা বইটাকে মৃত্যুর পথে নিয়ে গেছে। এটি একেবারে আপনি দেখেছেন যে এটি সবচেয়ে বড় বেদনার কষ্টের, যে বইয়ের অপমৃত্যু কেন হবে। জি, আপনি এই বইটা কোথায় পাওয়া যাবে? বাংলা প্রকাশের স্টলে, বাংলা একাডেমির বাংলা প্রকাশের স্টলে বইটি পাওয়া যাবে। এবং আমার বিশ্বাস এই বইটির মধ্যে যেসব ডকুমেন্টের, সেটার মধ্যে কোনো গল্প নেই। প্রত্যেকটা লাইনে আপনি দেখবেন যে কোন দিন কোন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের যে স্লিপটা, কি মেডিসিন দিয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টেশন আপনি দেখলাম। এবং আপনার সঙ্গে তো দাদা আপনি জানেন যে আপনার সঙ্গে আরো অনেক আগে থেকে আমি কথা বলছি। জি, আপনি হুমায়ুন আহমেদের, আমার মনে আছে হুমায়ুন আহমেদের একটা মৃত্যুবার্ষিকীতে আপনি চেয়েছিলেন আমার সাথে কথা বলার জন্য। আমি আপনাকে এখনো বলছি, এবারও আমি আপনাকে একদম আমার কাছে মনে হয়েছে যে হুমায়ুন আহমেদের মৃত্যুর এই ব্যাপারটি, এটি তার পাঠকের, তার যেই ভালোবাসার বাংলা ভাষা, যতদিন আমি বারবার বলি, হুমায়ুন আহমেদের মৃত্যুর আগে অনেকেই হুমায়ুন আহমেদকে বলতো যে মানে আপনার কি বলে, মানে এই অল্প টাকার লেখক বা টাকা দিয়ে লেখক, কিন্তু হুমায়ুন আহমেদের যত দিন যাচ্ছে হুমায়ুন আহমেদ তত বেশি পঠিত হচ্ছে। তবে একটি কথা আমি এখানে বলতে চাই যে ধরেন হুমায়ুন আহমেদ ভালোবেসে মেহের আফরোজ শাওনকে বিয়ে করেছেন, বা শাওন হুমায়ুন আহমেদের উপর ভর করে বিশাল অভিনেত্রী হয়ে গেছেন। শাওন যে এক্সপোজার পেয়েছেন, যে ধন সম্পদের লোভের তার বিভিন্ন ঘটনার কথা আমরা জানি। তার মায়ের ক্ষমতা ব্যবহার করে, হুমায়ুন আহমেদের জনপ্রিয়তাকে ব্যবহার করে আমরা যা দেখেছি, আসলে এটা একটা ব্যাড লাগ আর কি। যে ধরেন ওই যে বলে না যে বানরের গলায় মুক্তার মালা, এরকম একটা বিষয়ে আর কি, বানর তার মুক্তোর মালার মর্যাদাটা বোঝে না। তো আপনি এখন কি চান এই যে শাওন? আমি মেহের আফরোজ শাওন হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে যখন উনি একটা কথা বলছিলেন, সেই কথাটা আমার মনের মধ্যে খুব গেঁথেছিল। সেই কথাটা ছিল যে হুমায়ুন আহমেদ ক্যান্সারে, উনি চেয়েছিলেন যে ক্যান্সারে মারা গেছে হুমায়ুন আহমেদ, আসলে উনি মারা যান নাই। কিন্তু হুমায়ুন আহমেদের শেষ ইচ্ছার কিনা আমি জানি না, উনি বলছেন যে একটা হুমায়ুন আহমেদের নামে একটা ক্যান্সার হাসপাতাল উনি করবেন। এবং এই কথাটাগুলো কিন্তু উনি মৃত্যুর পরে বারবার ওনার পাঠককে, ওনার মানুষদেরকে জানাচ্ছিলেন। এটা কিন্তু ভালো ফান্ডও কালেকশন শুরু হয়েছিল বোধহয়। আমি শুধু এটুকু বলবো, হুমায়ুন আহমেদের যে আমেরিকা চিকিৎসার সময় কত টাকা খরচ হয়েছে আর কত টাকা উনি ফ্রি ট্রিটমেন্ট পেয়েছে, এই হিসাবগুলো যখন আমি বইতে দিয়েছি, তখনই কিন্তু আমাকে আমার জবান বন্ধ করার জন্য সমস্তভাবে চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি একটা ব্যাপারে পরিষ্কার ছিলাম, কেন আমি তো কোনো কথা বলিনি, আমি তো সব এভিডেন্স দিয়েছি। আপনি এভিডেন্স তো আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না। তার একটা এভিডেন্সকে মিথ্যা প্রমাণ করতে হলে আপনাকে কি করতে হবে, যে দুইটা হসপিটালে ছিল সেই দুইটা হসপিটাল থেকে রেকর্ড এনে আপনাকে দেখাতে হবে যে এটা সঠিক না। কিন্তু আমি তো রেকর্ডটা আগেই বের করে ফেলেছি। সেই রেকর্ডটা এখান থেকে আমি সবকিছু তথ্য উপত্যকা দিয়ে দিয়েছি, কারণ আমি জানি পৃথিবীতে একদিন হলো সত্য প্রকাশিত হবে। এই সত্যের জন্য হয়তো আজকে আপনি, স্যার মারা গেছেন 2012 সালে, আজকে আপনি 2025 সালে বইমেলার সময় আপনি এই বিষয়টা নিয়ে ভাবছেন। কেউ না কেউ তো ভেবেছে, এত বছর পর আপনি তো ভাবলেন। আমি আপনাকে বলবো, হুমায়ুন আহমেদের যে পাঠক গোষ্ঠী এবং প্রত্যেকে সারা জীবন হুমায়ুন আহমেদকে ভালোবাসবে, হুমায়ুন আহমেদকে মনে রাখবে, কিন্তু এই ট্র্যাজেডিটা কেউ মেনে নেয় নাই, কেউ ভুলবে না। এখন দাদা কথা হচ্ছে কি জানেন তো, মানুষের তো মৃত্যু হবে, মানুষ পৃথিবীতে আসবে, মৃত্যু হবে, এটা স্রষ্টার নিয়ম, স্রষ্টার বিধি। কিন্তু অবহেলাজনিত যে মৃত্যু, সেটি অবশ্যই দুঃখজনক। কারণ ধরেন যে প্রথম কথা হচ্ছে যে একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট, তাকে বাসায় এনে এত আনন্দ উল্লাসেরও কিছু নাই, বা তার কিন্তু রিকভার করেন নাই, এবং এটা এলাও করাও ঠিক না। এলাও করাও ঠিক না। উনি চাইতেই পারেন, কিন্তু
তার পরিবার, তার স্ত্রী বা তার স্বজনদের যে উচিত হয় নাই। আর আয়োজনের পরে যেহেতু একটা দুর্ঘটনায় ঘটেছে, তিনি যেহেতু পড়ে গেছেন, অন্তত মিনিমাম একটা চেক ব্যাক করা দরকার ছিল যে আসলে কোনো ড্যামেজ হলো কিনা, কোনো ক্ষতি হলো। আমি আপনাকে বলি, যদি যেহেতু ওনার সেলাই ছিল, উনি মাত্র হসপিটাল থেকে এসছেন, সেই সেলাটা কিন্তু পূর্ণ শুকায়নি, এটুকু কিন্তু যে ডাক্তার না নার্স না সেও বোঝে। আরে ভাই, নর্মালি আমাদের মহিলাদের সিজারিয়ানের পরেও তো আমরা 15-20 দিন তাদের একটা বিশেষ টেক কেয়ারের মধ্যে থাকে, আমি আপনাকে না যায়। তো সেখানে একটা ক্যান্সার পেশেন্ট, তার এত জটিল একটা সার্জারি, তো আপনি এখন কি চান? মানে মেহরাসব, আফরোজ শাওন বা মাঝহার, যারা এই ঘটনার সঙ্গে খুব কাছে থেকে যুক্ত ছিল, তাদের ব্যাপারে আপনার দাবি কি সরকারের কাছে? এটা হুমায়ুন আহমেদের পাঠক হিসেবে, পাশাপাশি হুমায়ুন আহমেদের একজন সুহৃদ, বন্ধু, সহযোগী, অনুরাগী হিসেবে আপনি নিজে দেশে ফিরে কোনো মামলার উদ্যোগ নেবেন কিনা, বা আপনি কি প্রতিকার চান? এটা আসলে প্রতিকার হওয়া। আমি হুমায়ুন আহমেদের অসংখ্য ভক্ত পাঠকদের মতো আমিও বলবো যে এটি মানে হুমায়ুন আহমেদের এই ঘটনার এই দুদিন ব্ল্যাকআউট, যে দুদিন, এটি নিয়ে এটা মানে এটার একটা সুষ্ঠু তদন্ত করে, এবং এটা একটা মানে যিনি মামলা করেছেন সেই মামলাটি যে উঠে নেওয়া, এটা কিন্তু ইচ্ছাকৃত উঠে নেওয়া না। কিন্তু আপনাকে বলি, যখন নিউ ইয়র্কের পত্র পত্রিকা আমার বইটি বেরিয়ে যায়, আপনি অবাক হয়ে যাবেন ভিতরের ঘটনা। আমি যেন কথা না বলতে পারি, দেখেন হুমায়ুন আহমেদের বিরুদ্ধে তো এটা বলছে না কেউ। ভেরি ইন্টারেস্টিং, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। হুমায়ুন আহমেদের বিরুদ্ধে কিন্তু কেউ বলে নাই। হুমায়ুন আহমেদের মৃত্যুর জনিত কারণটি নিয়ে মানুষ যখন কথা বলছিল, সেটাকে অন্যরকম ভাবে ব্যাখ্যা তৈরি করে বাংলাদেশের বিশিষ্ট 15-20 জন লেখককে দিয়ে একটা স্টেটমেন্ট দেয়ালো মেহরাবপুর শাওন, এবং আপনার সেখানে তারা কি করলো, বিভিন্ন জনের কাছে গিয়ে যেন আমরা যারা এই ঘটনাগুলো দেখেছি, এই সত্যি কথাগুলো যারা বলেছে, এটা নিয়ে যেন কোনো কথা না বলা হয়। মানে এটা হচ্ছে আপনি কোরআন শরীফের মতো, এটা হয়ে গেছে, এটা আপনি আর কথা বলতে পারবেন না। এই প্রক্রিয়াটি ছিল অন্যায়। এবং আমি পরে শুনেছি যাদের নাম ব্যবহার করা হয়েছে স্টেটমেন্ট দিয়ে, এই বিষয়ে আপনারা লিখলে হুমায়ুন আহমেদের সম্মান নষ্ট হবে। এটা হুমায়ুন আহমেদের সম্মান আর হুমায়ুন আহমেদের প্রতি অবহেলা, দু জিনিস। এই কথাটা কিন্তু আমি ওই দিন বলতে পারিনি, আমাকে বলতে দেওয়া হয়নি। আমি এখন বলছি আপনাকে এই কারণে যে পরে আমি শুনেছি যাদের নাম ব্যবহার করছে স্বাক্ষর দিয়ে স্টেটমেন্টে, সেখানে কয়েকজন সাইন করে নাই, তাদের নাম বলে দিয়েছে। কত বড় অন্যায় আপনি ভাবতে পারেন বিষয়টা। তো এই বিষয়ে আপনি কোন আইনগত পদক্ষেপে যাওয়ার কথা ভাবছেন? আমি আপনাকে বলি, আমাকে মামলা হামলা দিয়ে যেন কোনো কথা না বলতে পারি, আমার বইয়েতে কথা বলবে। আমার বই আমার সাথে এক শব্দ বলার দরকার নাই। যদি বইয়ের ডকুমেন্ট গুলো নিয়ে কেউ মামলা করে, সেই মামলা 100% সে উইন করবে, কারণ এখানে কোনো কথা নেই, সব এভিডেন্স, রাইট? তাই না? আমার বিশ্বাস বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, বাংলাদেশের যে মানুষের মধ্যে যেই মানে আপনার মানে কথা দম বন্ধ করে যেই অবস্থাটা ছিল, সেই অবস্থা থেকে তো বাংলাদেশ মুক্তি পেয়েছে। সেই মুক্তির থেকে আমার বিশ্বাস কেউ না কেউ, আপনি যে আজকে কথা বলছেন, ভাবছেন, এটা তো অনেকে ভাবেনি। আমার বিশ্বাস কেউ না কেউ এই জায়গা থেকে এটি আমার কথা কি হবে না হবে, কিন্তু এটি একটি পরিষ্কার অবহেলা, এটি তাকে বলতে হবে। হ্যাঁ, হুমায়ুন আহমেদ পড়ে গেছে এতটার সময়, আমরা তাকে নেওয়া হয় নাই হসপিটালে, এটা আমাদের ভুল হয়েছে। হুমায়ুন আহমেদকে আপনি ফিরে পাবেন না এখন, কিন্তু আপনাকে বলতে হবে এটি তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে। না, আপনি যতটুকু বললেন, আপনার বইতে যতটুকু তথ্য প্রমাণ ডকুমেন্টেশন আছে, আমি মনে করি যে এটি যথেষ্ট এটি বলার জন্য যে একটি অবহেলা জনিত কারণে হুমায়ুন আহমেদের মৃত্যু, স্বাভাবিক মৃত্যু না, এটি হয়তো এড়ানো যেত,
যদি তাৎক্ষণিকভাবে তাকে হসপিটালে নিয়ে যাওয়া যেত, তাকে তাৎক্ষণিকভাবে যদি যে হসপিটালে অপারেশন হয়েছে যারা এই মেকানিজমটা করেছেন তাদের হাতে যদি নিয়ে যাওয়া হতো, অন্তত রাতের মধ্যে নিয়ে গেলেও আমার মনে হয় যে এটা তো সার্ভাইভ করানো সম্ভব হতো। তো এবং আপনাকে ধন্যবাদ দাদা, এবং দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো যে বইটি আপনারা বইমেলা থেকে বা সংগ্রহ করে আপনারাই পড়ুন, আপনারাই সিদ্ধান্ত নিন, আপনারাই দাবি তুলুন। কারণ হুমায়ুন আহমেদের মতো একজন সম্পদ, একটি সম্পদ, তিনি যদি আরো 10 বছর বেঁচে থাকতেন, আরো 15 বছর বেঁচে থাকতেন, তাহলে বাংলা সাহিত্যে আমরা তার কাছ থেকে আরো অনেক কিছু পেতাম। আমরা অনেক রকম ভাবে বাংলা সাহিত্য বাংলাদেশ সমৃদ্ধ হতে পারত। তো বিশ্বজিৎ সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য, আপনার বক্তব্যের জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে পর্যবেক্ষণে রাখবো এই বিষয়টি থেকে কোন দিকে যাচ্ছে। কারণ 2012 সালের যে ঘটনা 2025 পর্যন্ত, 24-এর 5ই আগস্ট পর্যন্ত আসলে আমাদের সবারই কণ্ঠবন্ধ ছিল। আজ সে সময় তহুদা আলী শাওনের মায়েরা ছিল ব্যাপক মহা ক্ষমতাবান, তারা যা ইচ্ছে তাই করেছেন। তো আমার মনে হয় যে সে পরিস্থিতির যেহেতু অবসান হয়েছে, এখন নিশ্চয়ই একটি সুবিচার আমরা আশা করি, অন্তত সত্য উন্মোচন হোক, আমরা সেই প্রত্যাশা করি। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং হুমায়ুন আহমেদকে এই বইমেলার সময় স্মরণ করার যে সুযোগ আমরা পেয়েছি, এটা আমরা সব সময় স্মরণ করব। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান দেখলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। মেহের আফরোজ শাওন ইতিমধ্যে তার সম্পর্কে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে বা যেসব তথ্য এসেছে, তাতে দেখা যাচ্ছে এই মহিলা অসম্ভব লোভী প্রকৃতির মহিলা। তার মা মহিলা এমপি তহুদা আলীর মতোই। তো হুমায়ুন আহমেদকে যে অবহেলা জনিত কারণে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, সে বিষয়টি নিয়ে বাংলাদেশে যে মামলাটি দায়ের করা হয়েছিল, আমরা চাই সেই মামলাটি পুনর্জীবিত করা হোক, যথাযথ তদন্ত করা হোক, এবং বিশ্বজিৎ সাহা তার বইয়ে যে অকাঠ্য তথ্য প্রমাণ তুলে ধরেছেন, সেগুলো প্রয়োজনে যাচাই বাছাই করে একটি আইনগত বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হোক। কারণ পৃথিবীতে সকল হত্যাকাণ্ডেরই বিচার হতে হবে, আর অবহেলা জনিত মৃত্যু এটিও হত্যাকাণ্ডই। তো আমরা চাই যে বাংলাদেশে বর্তমানে যারা সরকারে আছেন, যারা প্রশাসনে আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়টি উন্মোচনে কার্যকর ভূমিকা রাখবেন। এবং শুধু হুমায়ুন আহমেদ নয়, এই মেহের আফরোজ শাওন এবং তার মা তহুদা আলী এ পর্যন্ত যতজনকে হেনস্থা করেছেন, প্রত্যেকের ব্যাপারেও তারা যদি প্রতিকার চান, তারা যদি আইনগত পদক্ষেপ নিতে চান, তাদেরকেও নিশ্চয়ই এই সরকার সহায়তা করবেন।